কয় রকমের আছে। এই প্লিজ লিসেন টু মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, প্লিজ লিসেন টু মি। হ্যাঁ, আমরা জানি যে অ্যাটেনশন মানুষের 10 কয় মিনিট থাকে, ডাক্তারাই ভালো জানে। একজন মানুষের 15 মিনিট স্যার। 15 মিনিট হায়েস্ট, কেউ বলে 8 মিনিট, কেউ বলে 30 মিনিট। অ্যাটেনশন আসলে থাকা যায় না। আর যারা ডিজি হওয়ার মধ্যে তাদের অ্যাটেনশন অনেক থাকে, কারণ ডিজি হওয়ার ভেরি মাচ সিরিয়াস। যারা ডিজি হওয়ার তো 5 জন না বা 10 জন টপ 10-এ থাকে দৌড় ধাপে। তো আমরা এই জন্য শর্ট করেই আমরা শেষ করি। আর বেসিক আমার জানা দরকার। এখানে তো আমরা ওই ইউনিভার্সিটির টিচারদের মতো ওইভাবে তো আমরা সিস্টেমেটিক্যালি আমরা যাবো না। আমরা জাস্ট হাইলাইট যে অ্যাডাপটিভ মোডে আমরা আলোচনা করব। যে আমাদের ভেরি সিম্পল, যে একটা কয় ধরনের গবেষণা করি বলেন তো? আমরা 2 ধরনের গবেষণা করি, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। আর একটা হলো বেসিক রিসার্চ, আর একটা হলো অ্যাডাপটিভ রিসার্চ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেসিক রিসার্চ এন্ড অ্যাডাপটিভ রিসার্চ? বেসিক রিসার্চ হলো ল্যাবরেটরি অথবা এক্সপেরিমেন্টাল ফিল্ড, যার যে ইয়ে। যেমন অর্থনীতির যারা ছাত্র গবেষণা করে, ওরা ওই মাঠ থেকে তথ্য সংগ্রহ করে আনে, অথবা লাইব্রেরিতে বসে সেকেন্ডারি রিভিউ অফ লিটারেচার থেকে সেকেন্ডারি লিটারেচার বেস করে তারা ম্যাক্রো ইকোনমিক পলিসি, দেশের একটা ম্যাক্রো ইকোনমিক্স এই ট্রেন্ড, যে গত 30 বছরের ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ড, ইভেন ইন ম্যাক্রো ইকোনমিক কেস, এরা দেয় ঘরে বসেও দেয় সেকেন্ডারি ইকোনমিক্স। আর ইকোনমিক্সটা কী করে? সার্ভে রিসার্চ করে ফাইন্ডিংস দেয় পার্টিকুলার ইস্যু। তো এক একজনের এক এক নেচার অনুযায়ী কাজ হবে। অ্যাডাপটিভ আর হলো বেসিক রিসার্চ কারা করে? সায়েন্টিস্টরা করে। সায়েন্টিস্টরা কোথায় করে? আইদার ল্যাবরেটরি অর ফিল্ড। ইভেন আপনার আমাদের এগ্রিকালচার ফিল্ড হলো ক্রপ ফিল্ড, তাই না? আর আপনার এই আমাদেরও ল্যাবরেটরি ফিল্ড আছে, সয়েল অ্যানালাইসিস, প্ল্যান্ট অ্যানালাইসিস, তাই না? বোথ। তাহলে ওটা হলো বেসিক রিসার্চ করে কি হবে? একটা প্রযুক্তি ডেভেলপ হবে, সেটা সারা বাংলাদেশে ট্রায়াল হবে। ট্রায়াল হয়, তারপরে সার্টিফিকেশন যাবে। ঠিক আছে? তাহলে ওটাকে বলে অ্যাডাপ্টিভ, যে আমি ল্যাবরেটরি থেকে উদ্ভূত প্রযুক্তি সেটা আমি মাঠে ট্রায়াল করলাম। ট্রায়াল করে আবার হয়তো 8টা লোকেশনে ট্রায়াল করলাম, তারপরে 64 জেলার বিভিন্ন রিজন অনুযায়ী 20টা রিজনে করলাম। তারপরেও আমরা বার্ড কী করি? আক্তার আমির খান কী করছে? এলাকায় ঘুরে সমস্যা দেখে IRA ফিলিপাইন থেকে নিয়ে আসছে, লাইন সোয়িং, কপার ফার্টিলাইজিং, ওয়াটারিং, এভরিথিং, মানে গ্রিন রেভলিউশন টেকনোলজি ট্রায়াল করছে। এইটা ডিসেমিনেট মানে এক্সপানশন, হ্যাঁ, এক্সটেনশন এই এলাকা থেকে সিরাজগঞ্জ, পাটনা, বগুড়া, হ্যাঁ, এই লাইন সোয়িং স্টার্ট করছে। এটাই হলো যে রিসার্চ, এবং রিসার্চ নেভার এন্ডিং না, যে কন্টিনিউয়াস প্রসেস বেসড অন কনটেক্সট অনুযায়ী রিসার্চ হবে। এই যে বিভিন্ন ধরনের রিসার্চ, বেসিক রিসার্চ, অ্যাডাপটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ ওয়ে, কোয়ান্টিটেটিভ ওয়ে, ম্যাক্রো স্টাডি, মাইক্রো স্টাডি। ঠিক আছে? এখন আপনি আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য যদি হয় যে কোয়ান্টিটেটিভ, তাহলে we have to learn about the Population sample. one of the small part of research methodology. আপনি কোয়ান্টিটেটিভ করলেই আপনাকে এটা জানতে হবে। যদি এটা ঠিক মতো না হয়, তাহলে আপনি যতই লেখেন আপনার অ্যাট দি এন্ড আপনি ভুল করতে আসেন। আর কোয়ালিটেটিভে গেলে এটার দরকার নেই। কোয়ালিটেটিভের তথ্য সংগ্রহের পদ্ধতি আলাদা। এটা নিয়ে আমি সংক্ষেপে আমরা কথা বলবো এই স্লাইডে। কেমন? পপুলেশন, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং। পপুলেশন মানে কি? আমরা কোয়ান্টিটেটিভ আলোচনা করি না, পরে কোয়ালিটেটিভ বলবো। তাহলে পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং মানে কি? পপুলেশন মানে হ্যাঁ আমার টার্গেট পপুলেশন, যে আমি কাদের উপর গবেষণা করব। এটা কি কৃষক, এটা কি শিশু রোগী, না ক্যান্সার পেশেন্ট, সেটাই আমার হলো পপুলেশন। আমার ইন্টারেস্ট এরিয়া টোটাল বাংলাদেশে কত ক্যান্সার পেশেন্ট আছে, সেটাই আমার পপুলেশন। এখন এখান থেকে এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে
প্রত্যেক মেডিকেল কলেজের হসপিটাল বা প্রাইভেট ক্লিনিকে যাওয়া সম্ভব? এত ক্যান্সার পেশেন্টে যাওয়া সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? রিপ্রেজেন্টেটিভ ওয়েতে স্যাম্পলিং করে আনতে হবে। সেটার জন্য সায়েন্টিস্টরা ফর্মুলা দিছে। সেটাই হলো বিষয়, যে এই যে সারা বাংলাদেশের কতগুলো জেলায় যে ক্যান্সার পেশেন্ট, ওখান থেকে কতজন নিলে সেটা রিপ্রেজেন্টেটিভ হবে, সেটা বেস্ট অন হলো ফর্মুলা। হাউ টু ডিটারমাইন দ্য ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজের ফর্মুলা। একটা হলো নন পপুলেশন আর একটা আননন পপুলেশন, দুই রকমের ফর্মুলা। যেটা আননন সেটার একটা ফর্মুলা, আর যেটা নন স্যাম্পল পপুলেশন সেটা। নন আর আননন পপুলেশন বুঝছেন? যেমন সমুদ্রের ভিতর মাছ কয়টা আছে আমি কি জানি? আকাশে কয়টা স্টার আছে জানি আমি? না। কিন্তু বাংলাদেশে কয়জন ডাক্তার আছে? স্ট্যাটিস্টিক্স তো বিবিএসে আছেই, যে বাংলাদেশে কতজন ডাক্তার আর কতজন ডাক্তার এগুলো জানে না। বাংলাদেশে কতজন মানুষ আছে, কতজন কৃষি পরিবার, কতজন এভরিথিং ইজ রিটেন ইন বিবিএস। এগুলো হলো নন আর আননন, যেটা আমি জানি না। তো তাহলে পপুলেশনটাকে আমরা মার্ক করি বড় এন। তাহলে এখান থেকে যে ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজ ফর টু ফর্মুলা, নন পপুলেশন অ্যান্ড আননন পপুলেশন, সেখানে ফর্মুলা যে কয়জন বলবে যে আমার 50,000 ক্যান্সার পেশেন্ট পপুলেশন, তাহলে ফর্মুলা দিয়ে আমি আনবো যে আমার 5,000 যদি আমি নেই, এবং এটা শুধু যে নাম্বার অফ যে রেসপন্ডেন্ট তা না, লোকেশনেরও আবার স্যাম্পলিং করতে হবে। হ্যাঁ, যে কয়টা লোকেশনে আছে, হয়তো 50টা লোকেশন, 50টা লোকেশনে তো আমি যেতে পারবো, আমার টিএ নাই আর দরকারও নাই। আবার কোনো স্টাডি ডিমান্ড করে, যদি ছোট স্টাডি হয়, আমরা ফুল সেন্সাস করি, যে ওই গ্রামে এখানকার 3টা গ্রাম, ওখানকার 3টা গ্রাম, কুড়িগ্রামের 3টা গ্রামে পুরা গ্রামেরই আমি সেন্সাস করি। আর ছোট 3টা গ্রাম তো কোনো ব্যাপার না, 900, 2টা 3 3 6টা গ্রামে 1100 আছে ফ্যামিলি মেম্বার, হেড অফ দ্য, আমি 1100 জন নিয়ে নিলাম, তাহলে ফুল সেন্সাস, এখানে কোনো ঝামেলা নেই। তারপরে সেকেন্ড স্টাডি যখন আমি করবো, যে এই যে সেন্সাস 6টা গ্রামে, তাহলে আমার আছে হলো 1100, এর কত পার্সেন্ট ফার্মার? কুড়িগ্রামে হয়তো দেখা গেল 65% ফার্ম, এখানে দেখা গেল 58% ফার্ম ফ্যামিলি, সবাই তো কৃষিকাজের সাথে জড়িত না। তাহলে আমি ওখান থেকে আমি দেখা গেল যে স্যাম্পলিং করলাম, যে সেন্সাস হলো আমার 1103, কিন্তু ফর্মুলা আমার বলতেছে ফার্মিং ফ্যামিলি হলো 62%। এর ভিতর থেকে আমি নিব হলো ফর্মুলা, আমাকে বলতেছে যে 1100 দরকার নেই, আমার ফার্মিং ফ্যামিলি যেটা সেটা কয়জন আছে? 700। তাহলে 1103-এর ভিতরে 707 ফার্মিং, তাহলে আমার তো ওটা জানা দরকার। আমার তো, আমি দেখতেছি অ্যাগ্রারিয়ান চেঞ্জ, তাহলে তো আমার নন ফার্ম তো আমার অ্যাগ্রারিয়ানে পড়ে না। আমি 707 এটাই হলো স্যাম্পল। যখন আমি প্রোডাক্টিভিটি অ্যানালিসিস যাবো, যে এই সাথে সাথে কি কি টেনোরিয়াল অ্যারেঞ্জমেন্ট আছে, তখন আমি কিন্তু ওখান থেকে সয়েল টেস্ট করে ওর ফলন চাইলে জানতে বড় না কি হয়, বুঝছো তো? দিস ইজ দ্য ওয়ে দে হ্যাভ অবজেক্টিভ টু স্টাডি অবজেক্টিভ। তাহলে পপুলেশন করলাম, স্যাম্পলটাকে ডিটারমাইন করে নিতে হবে। যেমন 50 জন থেকে আমি কতজন মিলে, যেমন আমি আপনার হাইট এবং ওয়েট, 50 জনের হাইট ওয়েট নিয়ে 50 দিয়ে যদি ভাগ করি, যোগ করে 50 দিয়ে ভাগ করলে কি ম্যাথমেটিক্স, তাহলে আমি বলতে পারি এই দিয়া অ্যাভারেজ হাইট ওয়েট হলো এই। তাহলে এটা সত্য, মিথ্যা আছে? কারণ 50 জন কি আমি নিছি, কিন্তু আমি যদি স্যাম্পল সাইজ ডিটারমিনেশন করে যদি আমি দেখি এখানে 15 জন মিলে রিপ্রেজেন্টেটিভ, তাহলে 15 জন আমি যখন নিব, 15 জনের হাইট ওয়েট অ্যাভারেজ করে যদি আমি অ্যাভারেজ ফিগার দিই, তাহলে আমার ভিতরে ইরোর থাকবে না, কারণ ওই 50 জনের এরোর সাথে কিন্তু মিলবে না। তাহলে কত পার্সেন্ট ইরোর? আইদার 1% অর 5%। আর যদি আপনি এমনি নেন, তাহলে ইরোর হবে 5%-এর উপরে, তাহলে ওটা ইনসিগনিফিক্যান্ট, তাহলে ওটা অ্যাকসেপ্টেড না। ঠিক আছে? তাহলে ফর্মুলা ইউজ না করলে আপনি তাহলে মিলবে না, যে ওয়েদার রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট অর নন সিগনিফিক্যান্ট। তাহলে হনজিক্যালি নিলে নন সিগনিফিক্যান্ট, এই সব জিনিসের। আর এই যে প্রসেস অফ মেজারিং দ্য স্যাম্পলিং,
সাইজ, কল হলো স্যাম্পল। যে আমি 50 জন বা 5000 জন থেকে কতজন নিব, স্যাম্পল কেন নিব, সেটাই হলো স্যাম্পল টেকনিক। ওই টেকনিকটা কি, যে আমি 50 জন থেকে যে 15 জন নিচ্ছি, কীভাবে নিচ্ছি, আর 15 জন কেন নিচ্ছি, কোন ফর্মুলা দিয়ে আমি বলছি, দিস ইজ দ্য পার্ট অফ স্যাম্পলিং টেকনিক। এবং আমি দুইভাবে নিতে পারি। এই যে আমি চিন্তা করলাম যে 50 থেকে আমার 15, আমি ফর্মুলা দিয়ে পেলাম 17, তাহলে 17 জনটাকে আমি যে র্যান্ডমাইজেশন করবো, কীভাবে, কী পথে, এখন তো আসবে 17 জন, তাহলে র্যান্ডমলি নিতে হবে। আপনারা 50 জন তো আমি এমনি 17 জন গুনে নিতে পারবো না, নিব 17 জন, কিন্তু নিতে হবে র্যান্ডমলি। যদি এটা কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ না, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হয়, তাহলে র্যান্ডমলি নিতে হবে। কারণ কারো হাইট কম, কারো সব ছোট বলে নিলে হবে, তো র্যান্ডমাইজেশন করতে হবে, তবেই না এটা রেজাল্ট হবে। বুঝতে পারছেন তো? তাহলে 50 জনের ঝুড়ির ভিতরে রাখলাম রোল নাম্বার 1 থেকে 50, ওখান থেকে লেখাটি করে 17, তাহলে প্রত্যেকেরই আপনার চান্স আছে নির্বাচিত হওয়ার। আর আমি যদি আমার মতো করে আমি সব ছোটগুলো নিয়ে নিলাম, তাহলে কি কারোই চান্স, আর দুটার চান্স নেই, আমার ইচ্ছা হবে আমি এই কজন ছোট, তাহলে চান্স আছে কারো। কিন্তু যখন আমি লটারি করবো, তাহলে প্রত্যেকেই থাকি, আমি প্রত্যেকেরই চান্স আছে। তাহলে লটারি আপনি 50 জনের ঝুড়িতে রাখেন, লটারি ইজি। 5000 জনের ঝুড়ির থেকে এই মনে করেন 1400 নিলে সম্ভব, সম্ভব। ওখানে আছে হলো ফিশার টেবিল। ফিশার টেবিলে আপনি ইন্টারনেটে গেলে ফিশার টেবিল আছে, টি টেস্ট ফিশার টেবিল আছে, জেড টেস্ট আছে। এখন ফিশার টেবিলটা হলো জটিল। জটিলটা কি, যখন আপনি 2500, 50,000 থেকে 2500 নেবেন, ফিশার টেবিলে নাম্বারিং করা আছে, যে যদি এই নাম্বার হয় যোগ করে কোনটা হবে ফাইনাল। এইভাবে ফিশার টেবিলের জটিলতাটা অনেক সময় এবং কষ্টসাধ্য, এটা করা সম্ভব। ওটা আমি এখানে আলোচনা করবো না, কিন্তু ইউ হ্যাভ টু র্যান্ডমাইজ আইদার লটারি অর টু ফলো দ্য ফিশার টেবিল। ফিশার টেবিল উইল টেল ইউ যে 50 থেকে যে 17 জন নেবেন, কোন রোল নাম্বার সে বলে দেবে, ওই ক্যালকুলেশনটা ওখানে আছে। তখন আপনার দেখবেন যে হয়তো দেখা গেল 1 নিতে হচ্ছে 17, হয়তো 2 না রাখতেছে হলো 3 রোল নাম্বার। এইভাবে ফিশার টেবিল ফলো করে র্যান্ডমাইজেশন করা। কিন্তু আমরা করি কি, গ্রামে যাই, 30 জন যাকে পাই নেই, এসে বলি র্যান্ডমলি করা হচ্ছে, মানে লিখতেছি র্যান্ডমলি, আসলে প্র্যাকটিস র্যান্ডমলি করা হয় নাই। আবার অনেক সময় দেখা যায় যে আপনি এত কষ্ট করে ফিশার টেবিল করে ব্যাপকভাবে র্যান্ডমাইজেশন করলেন, 650 জন হয়তো ফার্মার, ওখান থেকে 248 জন নিলেন, ফিশার টেবিল ফলো করে যে রেজাল্ট আসলো, হুমজিগালি এদিক ওদিক স্ক্যাটারলি নিয়ে এসেও রেজাল্ট মোর অন লেস সেম। তাহলে আর কেন আমি ফিশার টেবিল ইউজ করে আমার লাইফটা বরবাদ করলাম লাইব্রেরিতে বসে ওই ক্যালকুলেশন করা, বিরাট কষ্টসাধ্য কাজ। এখন কম্পিউটারের যুগ, অনেক সুবিধা হয়েছে, কম্পিউটার সফটওয়্যারেই র্যান্ডমাইজেশন করে নেওয়া, এরকম পদ্ধতিও আবিষ্কার হয়েছে। আগে ক্যালকুলেটর দিয়ে আমরা করতাম ক্যালকুলেশন, এখন মেশিনই দিয়ে বা সিগনিফিকেন্ট না নন সিগনিফিকেন্ট ক্যালকুলেশন, ম্যানুয়াল ক্যালকুলেশন আমরা অনার্স মাস্টার্স করে আসছি, তো এখন মেশিন সব করে। তো যাই হোক, আমরা এই মূল কথাতে যাই। যেহেতু পরীক্ষা দিতে হবে, খালি মুখে বললে তো কিছুই মনে থাকবে না, পরীক্ষায় ক্ল্যারিফাই করা দরকার। তো পপুলেশন তো অলরেডি বুঝতে পারছেন, এটা তো বলার দরকার নেই, তাই না? বলার দরকার আছে যে দ্য টার্ম পপুলেশন রেফার্স টু দ্য হোল ফিল্ড অফ অবজারভেশন অর ইটস আইটেমস অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ ডিজায়ার। অর্থাৎ আমার যদি ডিজায়ার হয় ক্যান্সার পেশেন্ট, তাহলে ক্যান্সার হলো পপুলেশন, ফার্মার হলে ফার্মার, এটাই। ইট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 ক্যাটাগরি, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। আমি বলছি যে সমুদ্রের ভিতর মাছ, আকাশে তারা, ইনফাইনাইট পপুলেশন। আর যদি বাংলাদেশের ডাক্তার কত আছে, কৃষক কত আছে, ফাইনাইট, কারণ এটা আমরা জানি। পপুলেশন ইজ সেড টু বি ফাইনাইট ইফ কনসিস্ট অফ এ ফিক্সড নাম্বার অফ এলিমেন্ট। এগুলা মানে আমি বলছি, এগুলা সব বলা আছে। এখন কনসেপচুয়াল অ্যাসপেক্ট যেটা, স্যাম্পল কি, যে স্যাম্পলটা হলো ওই যে পপুলেশন, সেটাকে রিপ্রেজেন্টেটিভ নাম্বারটাকে বলে কি স্যাম্পল। যে
A representative size or part of population is known as sample. Generally, it is denoted by small n. Population big, capital N, আর small n. আর এটা কি representative, ঠিক আছে? আর স্যাম্পলিং যে আমি বললাম এই যে পদ্ধতিগুলো, যে পদ্ধতিতে আমি ইয়া করতেছি, র্যান্ডমাইজেশন করতেছি, নাম্বার অফ ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজ এন্ড র্যান্ডমাইজেশন কি পদ্ধতিতে রটারি অফ হিসাবে, এটাই হলো স্যাম্পল। আর স্যাম্পল সার্ভে তো এটা ভেরি সিম্পল, যে স্যাম্পল যদি আমার এখানে 17 জন হয়, আমি 17 জনের কাছে স্যাম্পলকে সার্ভে করবো। একটা হলো পপুলেশন সার্ভে আর একটা স্যাম্পল সার্ভে। পপুলেশন সার্ভে হলো সেন্সাস, যেমন বাংলাদেশে কত কোটি মানুষ আছে, বাড়া বলে না, একবার বলে 17 কোটি, একবার বলে 18 কোটি, আর কেউ মুখে বলে 20 কোটি। মুখের কথা তো বলে লাভ নাই, সেন্সাস টাইম। তাহলে পপুলেশন টোটালটাকে যদি আমি বলি, ওটা পপুলেশন সার্ভে। 50 জনের কাছে তথ্য নিলে আপনারা 50 জন পপুলেশন সার্ভে, আর যদি 17 জনের কাছে যাই তাহলে স্যাম্পল সার্ভে। স্ট্যাটিস্টিক্স আর প্যারামিটার। স্ট্যাটিস্টিক্সটা কি? স্ট্যাটিস্টিক্স মানেই তো ইরোর আছে। স্ট্যাটিস্টিক্স মানে কি? ইরোর। তার মানে আমি যদি 50 জনের হিসাব, 50 জনের হাইট অ্যাভারেজ দিয়ে দিই, তাহলে এটা ম্যাথমেটিক্স, এটা পপুলেশন। তাহলে কি প্যারামিটার? প্যারামিটার কি? যে হাইট, ওয়েট, বিএমআই, অমুক তমুক, এভরিথিং, যা যা যে যে ক্যারেক্টারিস্টিক, যে যে ইন্ডিকেটর আমি আমার প্রয়োজন, সেটাই। আমার কি লিপিড প্রোফাইল প্রয়োজন, না আমার সিবিসি প্রয়োজন, না কি দরকার, সেটাই হলো ইন্ডিকেটর। সেটা হচ্ছে যদি 50 জনের নেই, সেটাকে আমরা বলবো প্যারামিটার। আর যদি স্যাম্পলে নেই, তাহলে স্যাম্পলে দিলে সেটা হলো স্ট্যাটিস্টিক্স। আর স্ট্যাটিস্টিক্স মানে ইরো। স্যাম্পল নেওয়া মানে ইরোর মানে স্ট্যাটিস্টিক্স, যে 5% লেভেল অফ 1% লেভেল, অর্থাৎ 1% লেভেল অফ সিগনিফিকেন্স 5%, মানে এই রেজাল্টটা 17 জনের যে হায়ার, এটা কত পার্সেন্টে সিগনিফিকেন্ট? 5%। মানে কি 95% হলো রাইট আর 5% হলো ভুল। এই ইয়ার এভারেজ হাইট, এই এত ফুট, এটা ভুল, 5% ভুল সহ এটা সিগনিফিকেন্ট, ঠিক আছে? আর 50 জন দিলে নো। পারপোজ তো ভেরি সিম্পল। পাস এই বাংলাদেশের মনে করেন যে 50,000 ক্যান্সার পেশেন্টকে দেওয়া হবে টাকা পয়সা খরচ সময়, আর আমি যদি স্যাম্পলে 2,000 তাই না? এটাই হলো অ্যাডভান্টেজ অফ স্যাম্পল। কিন্তু এটা অবশ্যই সাইন্টিফিক হতে হবে। সাইন্টিফিক না হলে তো আমার উদ্দেশ্য তো সঠিক জিনিসটা জানা, যে বিষয়ে গবেষণা করবো তার সঠিক চিত্র আসা, কি বিষয়টা সেটা না? তাহলে ওটা করতে হলে আপনাকে সেইভাবে করতে হবে। প্রয়োজন টাকা লাগবে, সেটাকে আমি সেটা অ্যাসেস করেই হলো রিসার্চারের দায়িত্ব। যেমন আমি মনে করেন যে 787 জন আমরা কৃষক পাইছি, তাদের সেন্সাস স্টাডি অ্যাগ্রারিয়ান প্যাটার্নটা আমরা আইডেন্টিফাই করছি। এখন এই 767 জনের কাছে যদি সয়েল বেসড প্রোডাক্টিভিটি, কারণ কোনো জমির মাটির ফার্টিলিটি ন্যাচারালি হাই, কোনোটা কম, তাই না? ন্যাচারাল সেটিংয়েই তো যে 767 কৃষকের সব প্লট তো সেম ফার্টিলিটি। তাহলে আপনি যদি উইদাউট সয়েল টেস্ট যদি আপনি 787 জনের যদি আপনি ধানের ফলন নিয়ে আসেন, তাহলে এটা মিসলিডিং, এটা তো ট্রেন্ড হতে পারে না, কারণ ডাইভার্সিটি। তাহলে সয়েল টেস্ট করলে, তাহলে এখন সয়েল টেস্ট কি 787 জন ফার্মারের করা ডিফিকাল্ট, টাকাও বেশি, অনেক, কিন্তু সয়েল স্যাম্পল কালেকশন হিউজ প্রাইস। তাহলে আমি এখানে স্যাম্পলিং করতে পারি কিনা? হ্যাঁ, আমি হয়তো এই 10% নিয়ে নিলাম, যে 737 70 বা 100 জনের নিলাম, বা 200 জনের নিলাম, বা 737 300 জন নিলাম। তাহলে সম্ভব 767 ফার্মারের সয়েল স্যাম্পল কালেকশন আর 300 জন কি বিষয়টা আছে কিনা? এখন মনে করেন যে রিনাউন্ড প্রফেশনালস ফোরামে আলাপ হলো, নো, এই ধরনের গবেষণা বাংলাদেশের ইতিহাসে হয়নি। 767 জনের ইয়ে আনতে হবে, টাকা 5 লাখ লাগলে নো, আপনাকে ইউ হ্যাভ টু অল দ্য। আবার ল্যাবরেটরির ক্যাপাসিটি আছে, SRDI, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট, তাদের অত স্যাম্পল, কারণ রেগুলার তারা দে আর টাইট, তাই না? আপনার পিজি হাসপাতাল অলওয়েজ টাইট, ওখানে যদি বলা যায় এই 50টার গল ব্লাডার খসানোর সময় পাবে, এইরকম ওখানেও তো কেমিক্যালের ঘাটতি আছে না, তাই আপনি পাবেন না। তারপর বিশেষ ব্যবস্থা প্রয়োজন হলে বিদেশ থেকে কেমিক্যাল সব কিছু ইচ্ছা থাকে, আসলেই দরকার আছে কিনা, ডিপেন্ড
আপনি খালি স্যাম্পলিং করলেই হবে না, আপনার এটা প্র্যাকটিক্যাবল কি না, মানে ইফেক্টিভ কি না, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি 767 নিতে হবে যতই গড় জায়গায় দরকার আছে, ঠিক আছে? এখান থেকে প্রেডিকশন যাবে অল বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড চলে যাবে prediction। আর যদি আপনি 767 ছয় টেস্ট না করে 100 জনের করে যদি বলেন যে হ্যাঁ এটাও একটা প্রেডিকশন দেওয়া হবে, ইন্টারপ্রিটেশন। রিসার্চ বেসড অন স্ট্যাটিস্টিক্স অলওয়েজ ইন্টারপ্রিটেশন। রিসার্চ মানে কিন্তু ইন্টারপ্রিটেশন, প্রেডিকশন নট অ্যাকুরেট। অ্যাকুরেট হলো ম্যাথমেটিক্স, আর প্রেডিকশন ইন্টারপ্রিটেশন মানে স্ট্যাটিস্টিক্স। ডিফারেন্স বিটুইন স্ট্যাটিস্টিক্স এন্ড ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স ম্যাথমেটিক্স, ঢাকা স্ট্যাটিস্টিক্স দুইটা ইকোনমিক্স ডিফারেন্ট, ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিস ডিফারেন্ট, মোর অ্যাকুরেট দেন স্ট্যাটিস্টিক্স। আপনি যদি ইকোনোমেট্রিক মডেল সেট করেন আর স্ট্যাটিস্টিক্যাল মডেল, দুটার রেজাল্ট কিন্তু ভিন্ন হবে, কারণ স্ট্যাটিস্টিক্সের কিছু লিমিটেশন আছে যেখানে ইকোনোমেট্রিক্স ওটাকে কাভার করে। কারণ দিস আর মানে যে খেলাধুলা, হ্যাঁ, সায়েন্টিফিক জগতে খেলাধুলা। এখন হলো টাইপস অফ স্যাম্পলিং। আপনাদের মনে অ্যাটেনশন চলে যাচ্ছে, 15 মিনিট পার হয়ে গেছে কিনা, দ্রুত শেষ করি। একটা হলো নন প্রবাবিলিটি, আর একটা হলো প্রবাবিলিটি। স্যাম্পলিং কয় রকম? Non probability, probability. প্রবাবিলিটি আর Non probability, sampling দুই তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং মানে স্ট্যাটিস্টিক্স, যে এটা প্রবাবিলিটি লেভেল দেওয়া না, সিগনিফিকেন্ট নট। প্রবাবিলিটি স্যাম্পলিং যে প্রবাবিলিটি কি আগে গেছে না? স্যাম্পলিং হলো দুই রকমের, একটা প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি হলো নট চয়েস, র্যান্ডম স্যাম্পলিং বা চান্স স্যাম্পলিং। র্যান্ডমাইজেশন যেখানে আছে সেখানে বা চান্স, যেমন লটারি করলে প্রত্যেকেরই চান্স আছে, আর লটারি না করলে নো চান্স, তাহলে নট প্রবাবিলিটি। আর লটারি করলে প্রবাবিলিটি। চলো, আর তাহলে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে স্ট্যাটিস্টিক্স, সব প্রসিডিউর ফলো করতে হবে, কোয়ান্টিটেটিভ। আর নন প্রবাবিলিটি মানে এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নাই, এটা হবে না। নন প্রবাবিলিটি মানে কোয়ালিটেটিভ ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? কোয়ালিটেটিভ, যেমন আপনার বাড়ি দিজের কোয়ালিটি বা 10% সব সায়েন্টিস্ট ভাবে 10%, এগুলো হলো কোয়ালিটেটিভ ইনফরমেশন, নট কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, নট ম্যাথমেটিক্যাল। ঠিক আছে? প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি বোঝা গেছে? নন প্রবাবিলিটি হলো কিসব রিসার্চার ডেলিভারেট তার ইচ্ছা মতো সে করবে, আর প্রবাবিলিটিতে ইচ্ছার কোনো সুযোগ নাই। আপনার সেট স্ট্রাকচার যে সায়েন্টিফিক মেথড আছে, মেথড অনুযায়ী আপনি ফলো তার মেথড। আচ্ছা, প্রবাবিলিটিতে কি উই ক্যান মেজার দ্য ইরর, তাই না? যে 5% লেভেল ইরর, 5% ইরর, 1% যে দিস ফাইন্ডিংস উইথ 5% error, 1%. 5% level of simulation, 5% error, 1%, 10%. এর রেজাল্টটা অবশ্যই স্যাম্পলিং এর মাধ্যমে এটা সুপিরিয়র রেজাল্ট দিবে কম্পেয়ার টু নন প্রবাবিলিটি। ইট ইজ ভেরি ট্রু। আর প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা বলছি, এই যে স্যাম্পলিং টেকনিক ইন হুইচ দ্য সাবজেক্ট অফ দ্য পপুলেশন গেট অ্যান ইকুয়াল অপরচুনিটি টু বি সিলেক্টেড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। যেমন লটারি করলে সবাই আপনি আশা নিরাশায় থাকবেন যে আমি এই 17 জনের ভিতরে আসতে পারি, কিন্তু যদি আমি লটারি না করে ডেলিভারেটলি পারপোসিভলি বা আমার ইচ্ছা মতো করি, তাহলে ওই চান্সটা থাকে। ওই জন্য প্রবাবিলিটি স্যাম্পলিংকে চান্স স্যাম্পলিংও বলে। যেমন নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ মেথড অফ স্যাম্পলিং wherein it is not known that which individual from the population will be selected as sample. তাহলে নন প্রবাবিলিটি কেউই কিন্তু জানে না, কারণ আমি ডাইরেক্ট যেহেতু প্রশ্ন। তো এগুলো আমার মনে হয় যে আমার যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারে। এখন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে কয় রকমের? প্রবাবিলিটি 4 রকমের। একটা কি সিম্পল র্যান্ডম, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, আর শাবাশ। প্রবাবিলিটি
সিম্পল র্যান্ডম, সিম্পলের পরে হলো স্ট্র্যাটিফায়ার, স্ট্র্যাটিফায়ার তারপরে সিস্টেমেটিক, ক্লাস্টার। তাহলে সিস্টেমেটিক কেন বলতেছি, সেখানে দেয়ার শুড হ্যাভ সাম সিস্টেম। আর সিম্পল র্যান্ডম কি, এখানে সিস্টেম হলো ওইটাই যে আপনি 50 জন থেকে যে 17 জন নেবেন, এটা আইদার লটারি অর ফলো দ্য ফিচার টেবিল। ফিচার টেবিল যেভাবে ডিজাইন করে দিবে ওদেরকেই আপনি নিতে পারবেন, ঠিক আছে। ফিচার টেবিলের আলোকে যেটা করা হবে সেটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পল অথবা লটারি, এটা সিম্পল। আর সিস্টেমেটিক হলো একটা সিস্টেম ডেভেলপ করা আছে যে আমি প্রথম স্পেল লটারি করে নিব স্টার্টার, তারপরে যদি আমার ইন্টারভেল হয় 10 জন কম্পাউন্ড নিব। প্রথম কম্পাউন্ড হলো 3 বা 2 বা 1 ওয়াটার, ইন্টারভেল কত 10, তাহলে 13 23 এইভাবে, এটা হলো সিস্টেম। তাহলে ওখানে একটু পারফেকশন কম, সিম্পল র্যান্ডমের পারফেকশন বেশি, সিস্টেমেটিকের পারফেকশন একটু কম। তারপরে ক্লাস্টারে সেটা আবার ভিন্ন। আর যেটা স্ট্র্যাটিফাই, যেমন আমাদের এখানে আপনার এই এই মনে করেন 28 ব্যাচের ছাত্র ডাক্তার, 36 ব্যাচের ডাক্তার, 42 ব্যাচের ডাক্তার, তাহলে পারসেপশন যারা নিউ ডাক্তার, তার নলেজ, তার এক্সপেরিয়েন্স আর নতুনের কি এক হবে না। তাহলে এটা ডাইভার্সিফাইড গ্রুপ। তাহলে আপনি যদি স্টার্টার করে নেন, স্টার্টার মানে কি, ভাগ ভাগ করা। যেমন আমাদের হিন্দুদের আছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যাল স্ট্রাটিফিকেশন আমরা সোশ্যোলজিতে পড়ে আছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে আপনি ওইভাবে ভাগ করবেন, কারণ শূদ্রর যে ক্যাপাসিটি আবার ব্রাহ্মণের যে পারসেপশন কোয়াইট ডিফারেন্স। আবার এডুকেটেড, নন এডুকেটেড, লেভেল অফ এডুকেশন, দেয়ার আর মেনি কাইন্ডস অফ স্টার্টার। ওইরকম যদি আপনি যে টার্গেট পপুলেশন বা যে স্যাম্পল ওখানে যদি স্ট্রাটা থাকে, যদি হোমোজেনাস হয় তাহলে নো প্রবলেম। যদি হেটেরোজেনাস হয় সেখানেই আপনি স্ট্রাটিফাইড স্যাম্পল নিয়ে যেতে হবে, যদি আপনার অবজেক্ট হয় ওইরকম। যে এখানে মনে করেন 30 জন, 120 জন আছে, সেখান থেকে 30 জন আমি নিব। এই যে 120 থেকে 30 জন নিব, তাহলে আমি আগে লটারি করে দিতে পারি। এটাই সিম্পল র্যান্ডমাইজেশন। অর উই ক্যান ফলো দ্য ফিচার টেবিল। 120 জনের লিস্ট থাকবে, ফিচার টেবিলের সাথে কম্পেয়ার করে কোন 30 জন হবে। এই যে 120, এটা আপনি লটারি করা সহজ। 120 লটারি ছাড়া ফিচার টেবিল কি, ফিচার টেবিল এই 30টাই বেশি আমি নিব না, কিন্তু ফিচার টেবিল দেখবেন যে এই 120-এর সিরিয়ালে ফিচার টেবিলের ক্যালকুলেশনে বলবে যে তোমার যে কোন 30 জন নেবেন, ও হয়তো, আমি দামি ভাবে বলি, ও হয়তো বলবে 13, 19, 33, 50, ওরা ও যেটা বলবে সেটাই। বুঝতে পারছেন তো? মানে এমন না যে আপনি 1 থেকে 30 নিয়ে নিবেন বা এই দিক থেকে আন্দাজে নিয়ে নিলেন 1 থেকে এই যে এইটুক নিয়ে, নো। ফিচার টেবিল আর লটারি দিলে 120 জন, তখন তো এটা কে উঠবে না উঠবে সেটা লটারি উঠবে। দিস ইজ ওয়ান সর্ট অফ ইয়া। আচ্ছা, আরেকটা হলো যে স্ট্রাটিফাইড, যেটা আমি আগে বলছি, স্ট্রাটিফাইডটাকে আমি ক্যাটেগরাইজ করতেছি কি, যে ফার্মার দিয়ে বোঝাচ্ছি। যে মনে করেন যে আমার এই 130 জন ফার্মার, তার মানে 120 হলো বড় এন, এটাকে ভাগ করব, 120কে ক্যাটেগরাইজ করব যে N1 মানে ল্যান্ডলেস কতজন 120-এ, স্মল ফার্মার কতজন 120-এর মধ্যে, মিডিয়াম ফার্মার কতজন, লার্জ ফার্মার কতজন। এটা তো কোশ্চেনে এরা লেখাই আছে, ওইভাবে আমি ভাগ করলাম। এখন যদি আমি 30 জন নেই, তাহলে 120-এ 30 জন যদি হয়, তাহলে এখানে আছে কত, ল্যান্ডলেস আছে হয়তো 30 জন বা 55 জন। তাহলে 120-এ যদি নিতে হয় আপনার 30, তাহলে এই 50 জনের ভিতর কতজন নিতে হবে, এইভাবে আপনাকে স্ট্রাটিফাইড করে নিতে হবে। প্রথমে এখানে করবেন পপুলেশনকে, তারপরে রেশিও করবেন 30:120। 120 থেকে 30 নিলে তাহলে এখানে কোনটা কত আসবে। তারপরে এই N1 স্মল যে আমার বাড়ালে নিতে হবে 17 জন, তখন 17 জনকে লটারি করে, মানে কতজন আছে তার ভিতরে 17 জন লটারি করে, যে 55 জন 17, কথা কথা বুঝতে পারছেন তো? এটাই হলো স্ট্রাটিফাইড র্যান্ডমাইজেশন। ইভেন ইউ ক্যান সেট দ্য ফিচার টেবিল।
যদি নাম্বার অফ অবজারভেশন কম হয় তাহলে আপনি ইউ ক্যান ইউজ দ্য লটারি, আর আদারওয়াইজ ইউ হ্যাভ, যদি ম্যাক্সিমাম হয় তখন আপনাকে যে লটারি দেওয়া সম্ভব না তখন ইউ হ্যাভ টু ফলো করবেন। এটাই হলো স্ট্রাটিফিকেশনের। আর সিস্টেমেটিক স্যাম্পল যেটা, সিস্টেমেটিক স্যাম্পল হলো জাস্ট ফর্মুলা। ফর্মুলাটা কি? ভেরি সিম্পল ফর্মুলা, যে আপনি 50 জন থেকে আপনি 5 জন নেবেন। কথার কথা ডামি, 50 জন থেকে আমি কয়জন নিব? 5 জন। তাহলে এখানে ফর্মুলাটা কি সিস্টেমেটিকের? যে টোটাল পপুলেশন ভাগ হলো স্যাম্পল। তাহলে ইন্টারভ্যাল কত? 50 ভাগ 5 মানে 10। 10 বুঝতে পারছেন? তাহলে 10 হলো ইন্টারভ্যাল, মানে টোটাল পপুলেশনকে স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো ইন্টারভ্যাল। তাহলে আমি যদি 5 জন নেই, আমার স্যাম্পল 5, পপুলেশন হলো 50, 10 ইন্টারভ্যাল, তো 5 জন স্যাম্পল। তাহলে 5 এর স্টার্টিং পয়েন্ট কোনটা হবে? সিস্টেমটা কি? 5 জনে আপনি ঝুলিতে রাখবেন, মানে ফার্স্ট স্পেলটা স্টার্টারটা হবে হলো র্যান্ডমাইজেশন, আর ওগুলো সব সিস্টেমে চলে যাবে। এই জন্যই এটাকে বলে যে যে সিস্টেমেটিক র্যান্ডমাইজেশন। কারণ র্যান্ডমাইজেশন না থাকলে ইউ ক্যানট সে সিস্টেমেটিক র্যান্ডমাইজেশন, তাহলে বলতেন সিস্টেমেটিক স্যাম্পল। ওই যে 5 জনের ঝুলিতে রেখে 1ও উঠতে পারে, 5ও উঠতে পারে, 3ও, কোন রোল উঠবে। ফর এক্সাম্পল 5 উঠলো, তাহলে 1 2 3 4 5, উনি হলেন স্টার্টার। এরপরের থেকে 15 25 35 45 কতজন হয়ে গেল? যদি 1 ওঠে তাহলে 11, 1 মানে 19 থেকে শুরু, 1 মানে 19 উঠছে, ওনার পর থেকে 1 10 আর 1 11 21 31 41 50 তম দাদা। যদি 3 ওঠে তাহলে 3 13 উনি স্টার্টার, 13 23 33 এটাই হলো বিভিন্ন ফর্মুলায় বিভিন্ন আইন কানুন দিছে। আপনি প্রথমেই ফর্মুলা দেখে ভয় পেয়ে যেতে পারেন, এরে বাবা কি ধরনের ফর্মুলা, আসলে কিন্তু কাহিনী সেম। তো ফর্মুলা দেখে কেমন ভয় লাগতেছে না? কিন্তু যখন আপনি ম্যাটিকুলাসলি মাইন্ডেড করবেন, নাথিং ইজ হার্ড। এখন কাম টু দ্য লাস্ট প্রবাবিলিটি স্যাম্পলিং, দ্যাট ইজ ক্লাস্টার স্যাম্পলিং, ক্লাস্টার মানে কি বলেন তো দেখি? গুচ্ছ বাঞ্চ, যেখানে মানে ওই টার্গেট জার্ম, টার্গেট ফাঙ্গাস বেশি কনসেন্ট্রেট করা। আমরা দেখুন যন্ত্রে টিস্যু কেটে কেটে দেখতাম না, কোনটা প্যারেনকাইমা নাকি কি সব ওই ভুলে গেছি। হ্যাঁ, জাইলেম, ফ্লোয়েম, ক্লোরোপ্লাস্ট দেখতাম না। অথবা আমি হয়তো প্যাথোলজি যদি আমি টেস্ট করি, যে রাইস লিফ নিয়ে আসলাম, ওখানে কি কি ফাঙ্গাস আছে, যেখানে কনসেন্ট্রেশনটা বেশি ওখানে আইডেন্টিফাই করাটা বেশি। তো সেরকম আমাদের ক্লাসটা হলো যে আমার টার্গেট পপুলেশন কি, যদি হয় লিচু চাষ, লিচু চাষি, তাহলে লিচু কোন কোন জায়গায় ভালো হয়? সারা বাংলাদেশেই লিচু হয়, সবচেয়ে ভালো কোন জায়গায়? ওইখানে আমি যাব। আমরা বা পেয়ারা কোথায় ভালো হয়? বরিশাল। সারা বাংলাদেশে হলে তো হবে না। দিস ইজ ক্লাস্টার, যে বলে না ক্লাস্টার ভিলেজ অ্যাপ্রোচ, মানে যে গ্রামে যেটা হয় ওই গ্রামে ওটাই হবে। আম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ওখানে শুধু আমই থাকবে। মধুপুর আনারস, ওখানে আনারস। সারা বাংলাদেশে আনারস করে টার্গেট অ্যাপ্রোচ, টার্গেট ভিলেজ, যেমন তাঁত শিল্প বসিরহাট। আর গাভী, বাংলাদেশের বিখ্যাত গাভী পাবনা আর চট্টগ্রাম, সিরাজগঞ্জ। রেড চিটাগাং, রেড চিটাগাং কাউ। আমাদের দুধ নিয়ে যদি কাহিনী করেন, আমি ট্রেনে যাচ্ছি কোথায় যেন, না বাসে যাচ্ছি সিলেট, প্যালেসে বা প্যালেস, ওই হবিগঞ্জের দুই পাশে গরু, ছোট্ট ছোট্ট গরু দুধ দেয় 1 কেজি 1/2 কেজি। এইটা দিয়ে আপনি দুধের খাদ্যের সংযম কোনো ধান দিয়ে না সংযম, এই গরু দিয়ে আপনি দুধের সংযম করবেন, বাইরে থেকে সমানে পাউডার আসে, আর পাউডারের দুধের আপনি দই খাবেন না। পাউডারের দুধের দই, আমাদের দই কিন্তু বিখ্যাত। আর রসগোল্লা, পঞ্চের রসগোল্লা দই বিখ্যাত, টক দই। আপনি শেরপুরে, বগুড়া, শেরপুর বা এখানে মিষ্টি দই, ওই দইয়ের কোনো লাভ নেই। ঘরে পাতা দই ভালো, কিন্তু ঘরে পাতা দই যদি খান গন্ধে আপনার ঢুকবে না। কিন্তু এই যে পাউডারের দই, ওটা আপনার না গন্ধ না ইয়া, মানে কিন্তু এটা পাউডারের দুধ
আর আপনি গরুর দুধ, পিওর গরুর দুধ দিয়ে যদি বানান, আকাশ পাতাল difference। আলাদা, উপকারিতাও আলাদা। কারণ হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আসছে, পাউডার আসছে, ওর ভিতরে কি আছে এটা অ্যানালাইসিস করলে আপনারা ভালো বলতে পারবেন যে মায়ের দুধের কোনো বিকল্প হয় না, তাই না? যাই হোক, ক্লাস্টার হলো যে মাল্টি স্টেজ ক্লাস্টার হতে পারে। ইট ডিপেন্ড আপন দ্য সিচুয়েশন। যদি আমি চাঁপাইনবাবগঞ্জে যদি আমের কয়েকটা গ্রামে শুধু আম আর আম পাই, আমার তো আর মাল্টি স্টেজ দরকার নেই। ওই শিবগঞ্জ গেলে অটোমেটিক্যালি ক্লাস্টার, কি ওখানে মাল্টি স্টেজ দরকার নেই। কিন্তু ঢাকা শহরে যদি এই সোডা ইনটেকার খুঁজতে চান, তো ঢাকার যেখানে যেখানে ঘুরলে তো হবে না, যেটা হলো বস্তি এলাকা। আর কোন বস্তিতে যাবেন? বস্তি তো অনেক। তাহলে এই যে মাল্টি স্টেজ স্যাম্পলিং, যে প্রথমে আপনি জেলা, তারপরে উপজেলা, ইউনিয়ন, তারপরে গ্রাম, তারপরে ইউনিয়নের পরে ওয়ার্ড, ওয়ার্ডের পরে এইভাবে তখন মাল্টি স্টেজ। যদি আপনি কি গরু চাষি খুঁজতে চান যে প্রকৃত কনসেপ্ট, তাহলে সিরাজগঞ্জের 12টা উপজেলা, 12টা উপজেলার ভিতরে আপনি তো 12টা উপজেলা যাবেন না, 12টা ইউনিয়ন, 14 ইউনিয়নে যাবেন না। আপনাকে প্রথমেই র্যান্ডমাইজেশন, প্রতি স্টেজে স্টেজে র্যান্ডমাইজেশন, প্রতি স্টেজ ডিস্ট্রিক্ট, বিভাগ, যেখানেই যান প্রত্যেক স্টেজে স্টেজে র্যান্ডমাইজ, অর্থাৎ লটারি করে করে 3 মানে যা আছে 3 জন বা 5 জন বা 2 জন, তাহলে র্যান্ডম করতে করতে একদম গ্রামে যাবেন, গ্রামে গিয়ে ওখানে প্রতিটা স্টেজে স্টেজে মূল ক্লাসটায় আমি যাবো। তাহলে আমি বুঝতে পারবো যে এইখানে গরুর দুধ বা পেয়ারা বা লিচু কেন ভালো হয়, কি প্রোডাকশন প্র্যাকটিসেস, কি মাজেজা, এটা আপনার জানা। এটাই যদি আপনার উদ্দেশ্য হয়, আর আপনার গবেষণার উদ্দেশ্য যদি হয় যে আচ্ছা, যদি আপনার মনে করেন যে আপনার ডিপেন্ড করবে যে আপনি কি চাচ্ছেন। একটা হলো যে ডেভেলপমেন্ট এরিয়াতে আমরা দেখি হাইলি ডেভেলপড এরিয়া, মডারেট ডেভেলপড এরিয়া, লেস ডেভেলপড এরিয়া, কম্পারিজন করুন। এটা কেন হাইলি ডেভেলপড এই জেলাগুলো, এই জেলাগুলো কেন মধ্য জেলা উন্নত, এটা কেন লো জেলা, কস্টটা বের করে ওইটা কেন উন্নত, ওইটা এখানে ইন্টারভেনশন হয়। সিমিলারলি যেখানে কেন গরুর ভালো ফলন, তাহলে নিশ্চয়ই গ্রেজিং ল্যান্ড আছে আপনাদের, গ্রেজিং ল্যান্ড। গরু তো খালি ঘরের মধ্যে যদি ওই শহরের মতো, কুমিল্লা শহরের মতো ঘরের মধ্যে খালি তৈরি খাবার নিয়ে নিয়ে খাওয়ান, ওর যে আর হলো গ্রেজিং, গ্রেস, আকাশ পাতাল ডিফারেন্স। সেই সেই কারণে আমরা ক্লাস্টারটা করি। যেমন ক্যান্সার কোন জায়গায় ভালো চিকিৎসা হয়, একটা হলো রেকটাম ক্যান্সার আছে না, হায়দ্রাবাদে ভালো হয়। হোয়াই নট কলকাতা, হোয়াই নট ব্যাঙ্গালোর, হোয়াই নট দিল্লি। আবার ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার মুম্বাই যায়। তাহলে আপনার ডিফারেন্স আছে, কারণটা কি? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে কেন এটার জন্য এই এরিয়া ভালো, ওটার জন্য। যেমন কিডনি ট্রান্সপ্লান্ট সব জায়গাতেই করে, কিন্তু আপনি দিল্লি থেকে 100 কিলোমিটার দূরে একটা গ্রামে, ওখানে আমার এক বন্ধু তার কিডনি ট্রান্সপ্লান্ট করে আছে নিজের আত্মবিশ্বাস থেকে, এখনো সার্ভাইভ করছে। অনেকে ট্রান্সপ্লান্ট করার পরও মারা যায়, লিভার ট্রান্সপ্লান্ট মারা যায়। তাহলে হোয়াই দিস এরিয়া বেটার দেন আদার এরিয়া? তো এইটা যদি আপনার গবেষণার উদ্দেশ্য হয়, ইউ হ্যাভ টু গো দ্য ক্লাস্টার। কেমন? এখানে দুইটা কথা আছে, আপনারা হয়তো বুঝবেন না, টাইম শর্ট। এখানে বলতে the total area of interest happens to be a big one, and the total population can be grouped in such a way that within the group variation is maximum, among the group variation is minimum. In that case, cluster sampling is most useful. এই কথা দ্বারা আপনি কি বুঝলেন? এই সেন্টেন্সটার অর্থ কি? এবং এর পরেই কিন্তু আরেকটা সেন্টেন্স দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে আমি কখন সিম্পল, কখন স্ট্রাটিফাইড, কখন ক্লাস্টার এবং কখন আমি সিস্টেমেটিকে যাব, এটা হলো জানার ব্যাপার। যে যখন আমি দেখবো যে স্টাডি, সিম্পল স্টাডি, সিস্টেমেটিক স্যাম্পলিংয়ে গেলেই তখন ওটা সহজ। সিস্টেমেটিকটা সহজ না, আর সিম্পল র্যান্ডমাইজেশন অনেক ফিচার টেবিলে যদি যান, হ্যাঁ ফিচার টেবিল গেলেই আপনার অবস্থা খারাপ। আর যদি লটারি সিস্টেমে করা যায়, শর্ট স্টাডি, মাইক্রো স্টাডি হয়, তাহলে ওটা ওকে।
আর স্ট্রাটিফাইড তো আরো একটু জটিল, কারণ সিম্পলের পরেই তো স্ট্রাটিফাইড আরো বিগ, কারণ ওই স্টেপটা আমার না হতে হয়। আর ক্লাসটা কেন করবো এখানে, তাহলে এখানে আমি আরেকটা দেখেন, for this method of the research divide the population into internally heterogeneous and externally homogeneous subpopulation known as cluster. তাহলে ইন্টারনালি আপনার হলো হেটেরোজেনাস আর এক্সটার্নালি হোমোজেনাস। এক্সটার্নাল মানে কি বাহিরভাবে ওকে হেটেরোজেনাস, এক্সটার্নালি হোমোজেনাস আর ইন্টারনালি হলো হোমোজেনাস। তাহলে এটা আমরা কি ব্যাখ্যা করতে পারি আমরা এখানে, মনে করেন 2টা গ্রাম বা 3টা গ্রামে আমি গেলাম ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা র্যান্ডমাইজ করতে 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 মানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথমত ডিভিশন না র্যান্ডমাইজ করে, এখানে আপনি দেখলেন যে তিনটা ভাগ আমি করলাম না, এখানে মনে করেন যে রিচ তিন ভাগ হয় না, মিডিয়াম রিচ মিনিমাম মিডিয়াম। রিচ মানে নলেজেবল প্রডিউসার, জ্ঞানী প্রডিউসারের সংখ্যা হলো কম, বেশি। বেশি, বেশি। মধ্যম জ্ঞানী মানে ভালো ফার্মার বলেন বা ভালো ডাক্তার Medium. বলেন, চিকিৎসা বলেন, হোয়াট এভার, যে এই গ্রামটাতে ধনী আলাদা। বেশি, মধ্যম একটু, মিনিমাম কম। তাহলে এখানে কত পার্সেন্ট আমি ধরতে পারি? 50%। 50%। আর এটা 35%, আর এটা 15%। ইন টার্মস অফ হোয়াট এভার ইউ লাইক আপনি বলতে পারেন। আর একটা গ্রামে আপনি দেখলেন যে এখানে কত হতে পারে 40, তারপরে 30, 35 বা তাহলে কত হলো 40 বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা এখানে 30 ধরলাম আর এটা 25, তাহলে নিচ্ছে আচ্ছা 45 দিলে 45 দিলে 45 আর 5 নিচ্ছে না পার্সেন্টেজ। তাহলে 2টা গ্রাম, তাহলে এই একটা গ্রামের ভিতরে ইন্টারনালি ডিফারেন্সটা ভালো মন্দ খারাপের ভিতরে কি হেটেরোজেনাস না? হেটেরোজেনাসিটিটা বেশি কিনা, মানে এর ভিতরে একটা গ্রামের ভিতরে এই রিচ মিডিয়াম এর ভিতরে হেটেরোজেনাসিটিটা বেশি, কিন্তু এই গ্রামের সাথে এই গ্রামের হোমোজেনাসিটি বেশি কিনা, কারণ রিচ 50 আর রিচ 45 তো হোমোজেনাস, কাছাকাছি, কোনো সিগনিফিক্যান্ট ভেরিয়েশন নেই। এই 55, 35 আর 30 সেম, এবং এইরকম গ্রাম আমরা যখন সিলেক্ট করতে যাব তখনই আমরা ক্লাস্টার পদ্ধতিতে যাব। এটাকেই বলতেছে যে ইন্টারনালি মানে অ্যামং দ্য ভিলেজ আর বিটুইন দ্য ভিলেজ অ্যামং ভেরিয়েশন হলো বেশি, আর বিটুইন টু ভিলেজ কম, কম মানে হলো হোমোজেনাস। এই কাহিনীটাই এই দুই বাক্যে বলা হয়েছে যে এইসব ক্ষেত্রে আমরা জানবো, সেটা মানে গ্রোয়ার পটেনশিয়াল হোক আর ডাক্তার ক্যাপাসিটি হোক। তাহলে মুম্বাইতে ক্যান্সারের এখানে হলো এই সিচুয়েশন যেখানে আছে, ওই মুম্বাইয়ের ওই 2টা ক্লাস্টারে আমরা যাবো। এখানে যেমন গ্রাম, ওখানে তো আর গ্রাম বলবে না, ওটা ক্লাস্টার। এটা হলো মেইন সামনে নজরুল, আর বাদ বাকিগুলো আপনারা দেখে নেন, এগুলো তেমন কিছু না। এখন গেল কোয়ান্টিটেটিভ, এখন আসলে কোয়ালিটেটিভ। হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভে এই
নন প্রবাবিলিটি বলে, এবং জাজমেন্ট অর পারপোসিভ স্যাম্পলিং এটা আপনি জানেন রিসার্চারের নিজস্ব পণ্ডিত্যর উপরে সে যেটা বলবে সেটাই বাইবেল। আপনার বিগ রিসার্চার, বিগ স্কলার, এমিনেন্ট রিসার্চার বলবো এই বলবো, ওটাই হলো বাইবেল, ওই অনুযায়ী করবেন। এটা হলো কোয়ালিটেটিভ, এটাকে জাজমেন্ট বলে, ডেলিভারেড স্যাম্পলিং বলে, এই সেই। আর কোঠা, যেটা কোঠা আপনি জানেন যে কোঠাতে এখানে হলো যে কোঠাটা আরোপ করা হয় কিভাবে, যে এখানে আমি একটা উদাহরণ দিতে পারি। কোঠাটা যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোঠা আরোপ করে না, পেট্রোল, পেট্রোল তো হলো যান, জীবন, তেল ছাড়া বাতি জ্বলবে না, বাতি না জ্বললে সভ্যতা শেষ। কারেন্ট নাই, কারেন্ট কোথা থেকে আসবে? পেট্রোল, পেট্রোল ডিজেল মানে ফসিল ফুয়েল, এটাই সভ্যতা। এখন সারা বাংলাদেশে, পৃথিবীতে অনেকেই উৎপাদন করে অয়েল প্রডিউসিং কান্ট্রি, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সিলেক্ট করে দিচ্ছে বাংলাদেশ কোন কোন দেশ থেকে কত পার্সেন্ট তেল নিতে পারবে। বাংলাদেশ ইচ্ছে করলে সৌদি আরব থেকে সব বা রাশিয়ার থেকে সব নিতে পারবে। এটা কোঠা, সিমিলারলি গবেষণার কোঠা। মনে করেন যে আমি 5,000 যারা টেলিভিশন দেখে স্বাস্থ্য, একটা টেলিভিশনে পার্টিকুলার স্বাস্থ্য প্রোগ্রাম 5,000 জন দেখে, ওয়াচ করে 5,000, এরকম আমি এই 5,000-এর ভিতরে আমার টার্গেট স্যাম্পল হলো 5,000 স্যাম্পল, নট পপুলেশন। তারা 5 লাখ থাকতে পারে, আমি নিব 5,000 ভিউয়ার্স। এই 5,000-এর ভিতরে আমি কোঠা করবো কি, 2,500 হবে হলো ফিমেল হাউস ওয়াইফ, 1,500 হবে হলো স্কুল গোয়ার্স, আর বাদ বাকি হবে হলো অ্যাডাল্ট। কারণ এক একজনের এক এক ফাংশন, হাউস ওয়াইফের এক ফাংশন, স্কুল গোয়ারের এক ফাংশন, আর অ্যাডাল্ট পিপল তো যে হয় অটো নিয়ে বাড়াবে, না রিক্সা নিয়ে বাড়াবে, না কোদাল নিয়ে বাড়াবে। এইভাবে আমি কোঠা আরোপ করলাম। তাহলে কোঠা যখন আরোপ হলো, তখন আপনি কি করবেন? কোশ্চেনের তো 5,000 আছে, 2,500 হাউস ওয়াইফ যাবেন, 2,500 জনে পূরণ করবেন। এখানে কোনো র্যান্ডমাইজেশন আছে না, নন প্রবাবিলিটি কোঠা। 2,500 পূরণ করে ফেলা দিয়ে, আবার ধরুন এই স্কুলের বাচ্চারা যাচ্ছে হেঁটে, 1,500 পূরণ করে নিলেন। আবার ধরুন যে লেবাররা যাচ্ছে, অ্যাডাল্ট লেবার 18 থেকে 25, 1,000 পূরণ করলেন। আপনার কোশ্চেনিয়ার তো আছে, চেক লিস্ট। তারপরে যখন আপনি টেবুলেশনে বসবেন, দেখবেন যে ওই যে সংগ্রহ করছেন যে 2,500, অর্ধেক মহিলা ওই প্রোগ্রাম দেখেই না। দিস আর দ্য লিমিটেশন অফ দিস কোটা সিস্টেম। বা স্কুল গোয়ার 12 আনা দেখে, 25 ভাগ হয়তো দেখে, বা অ্যাডাল্ট হয়তো সবাই দেখে। কি হবে? ইউ ক্যানট। কিন্তু অন্য পদ্ধতিতে ওই সুযোগই নেই। অন্য কোনো পদ্ধতিতে সেই সুযোগ আছে? এর বাইরে কি আছে? এর বাইরে নন প্রবাবিলিটি আছে, কনভিনিয়েন্ট স্যাম্পলিং আর স্নোবল স্যাম্পলিং। কনভিনিয়েন্ট স্যাম্পলিং কি? আপনি চলে যাবেন কমিউনিটি ক্লিনিকে, ওখানে রেজিস্টার খাতা আছে, ওই লিস্ট ধরে ধরে আপনি তথ্য আনবেন। এর মতো সহজ কনভিনিয়েন্ট আর কোনো পদ্ধতি আছে? এটা তো একটা জটিল পদ্ধতি না, কিছুটা লিটিল বিট, নট হার্ড। তাহলে ওটা কনভিনিয়েন্ট, এই জন্যই ওটা কনভিনিয়েন্ট স্যাম্পলিং। অর্থাৎ এই বিবিএস অফিসে যাবেন, লিস্ট করা আছে, বা মেডিকেল কলেজ হসপিটালে যাবেন, কত রকমের রোগী রেগুলার আপনার লিস্ট আছে না, লিস্ট দেখে আপনি স্যাম্পলিং করা কত সহজ না, রেজিস্টার খাতা দেখে। দিস ইজ কনভিনিয়েন্ট। আর স্নোবল মনে করেন যে গোপনীয় রোগ, ইট ইজ ইউজ রেয়ার কেস, রেয়ার কেসে স্নোবল। এই জন্য উই ডু নট ডিল উইথ দ্য স্নোবল কেস। গোয়েন্দারা এগুলো ইউজ করে। এক এই ড্রাগিস্ট, ড্রাগ ইয়ে নেয় যে, ওটা তো সবাই বলবে না, বা অনেক গোপনীয় রোগ আছে সবাই বলবে না, ওটাকে স্নোবল দিয়ে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, বা 16 জন, 16 থেকে 32, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, স্নোবলটা হলো, এগুলো হলো রেয়ার কেসে ইউজ হয়। ফাইলোরিয়া না কি একটা ক্রিটিক্যাল ডিজিজ আছে না, ওগুলো অনেকে বলতে চায় না। So this is all about from my part. Thank you very much for your patience. Now I am going for switch over